আমাদের সাথে দীর্ঘক্ষণ প্রদর্শনের মধ্য দিয়ে আমরা স্যারকে রিসিভ করব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ঐতিহাসিক কারামুক্তি সম্বর্ধনা অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, আজকের আমন্ত্রিত সকল অতিথিকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। আমি এবং রফিকুল আমিনকে সম্বর্ধনা দেওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন ৬টা সংগঠনকে জানাচ্ছি ধন্যবাদ। তাদের উদ্যোগে আজকে আপনারা একত্রিত হয়েছেন। তারা বলছিল এত তাড়াতাড়ি কি প্রোগ্রামটা করা যাবে, তখন আমি বলছি ইচ্ছা থাকলে উপহার। খুব শর্ট টাইমে তারা কিন্তু প্রোগ্রামটা উপহার দিয়েছেন, না হয়তো সময় পেলে কিন্তু ব্যাপক আকারে দিতে পারতেন, কিন্তু তারা করেছেন। আমি যেটা বলবো, আজকে অনেকগুলা কথা কিন্তু এমডি সাহেব বলেছেন, রফিকুল আমিন সাহেব বলেছেন। আমাদের জুটিটা হলো গোপীক এন্ড বাঘাবাইন, বুঝতে পারছেন? অনেকে বাংলা মুভি দেখেছেন, গোপীক এন্ড বাঘাবাইন পশ্চিমবঙ্গের। আমরা যখন বাংলাদেশে আসবো দুজন প্ল্যান করেছি, তখন ওনাকে 98 সালের নভেম্বর মাসে ওনাকে বাংলাদেশে পাঠানো হয়। উনি এসে মার্কেট সার্ভে করবেন, আমাকে জানাবেন। উনি টাইম টু টাইম বাংলাদেশ থেকে ফোন করে আমাকে জানাচ্ছেন, হুসেন ভাই এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু বিশ্বাস করে না লোক, আপনার আসতে হবে। তখন আমাকে বললেন, তো আমি কি করেছি, 99 সালের 13ই ফেব্রুয়ারি ফ্লাই করেছি। ওনাকে আগে জানাইছি আমি আসতেছি। উনি এয়ারপোর্ট, ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করেছেন, মেরিনি গেস্ট হাউসে উঠেছিলাম তখন। তারপরে বাকি যারা যে MLM কোম্পানি আমরা বাংলাদেশে নিয়ে আসছিলাম, আমরা দুইজন ছিলাম মার্কেটিংয়ের দায়িত্ব। আমাদের চিন্তাধারা ছিল কি জানেন, আমরা মনে করছি সফটওয়্যার অনেক মূল্য, এটা বুঝতে পারে নাই এত কম দামে সফটওয়্যার দিয়ে যে বিজনেস চালু করা যায়। কিন্তু সেইটা কিন্তু ওই যে সে ছিলেন শ্রীলঙ্কান ক্যানাডিয়ান সিটিজেন, ওই ভদ্রলোক নাম ছিল মিস্টার শ্রীনারায়ণ দাস। উনার প্রতিষ্ঠানে দুজনে মার্কেটিংয়ের দায়িত্ব পালন করছি। পালন করার সময় যেটা হয়েছেন, উনি আমার দেশের টাকা বাইরে পাচার করছেন, কাজ করছে। আমাদের ফেসবুকে দেখে প্রায় 33,000 লোকের মতো জয়েন করেছেন, তৎকালীন জয়েন করে ফেলছেন আমাদের ফেসবুক। রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের ফেসবুকতে এতগুলা লোক জয়েন করেছেন। উনি বাংলাদেশে কমিশনও দিতে পারে না, শুধু ভাউচার দিচ্ছেন আর টাকা পাচার করছেন। সেই দায়বদ্ধতা থেকে আমি আর রফিকুল আমিন নিলাম, না আমরা এই প্রতিষ্ঠানে থাকবো না। আমরা দায়বদ্ধতা আছে, আমাদের আত্মীয় স্বজন জয়েন করেছে, আমাদের দেশের লোক জয়েন করেছে, কোনো একদিন আমাদেরকে বলবে প্রতারণা করেছে, প্রতারণা করে পালিয়ে গেছে। সেই জন্য কিন্তু দুজন একমত হয়ে ডিসিশন নিয়েছে আমরা প্রতিষ্ঠান করব। তখন হাতের নাগালে যাদেরকে পেয়েছি তাদেরকে কিন্তু আমরা ডিরেক্টর হিসেবে, পরিচালক হিসেবে নিয়েছিলাম। তখন 33,000 লোককে কিন্তু পিলাউন্সিং দেওয়া হয়েছিল। এমনি সাহেব বলেছেন, কিন্তু 33,000 লোককে পিলাউন্সিং দিতে যায় যেটা হয়েছেন, আমরা যারা আমরা প্রতিষ্ঠান করেছি তাদের পক্ষ থেকে যারা জয়েন করেছেন ফিরিয়ে আসছেন, তারা কিন্তু ওনার পাইছে, কমিশন পাইছে, কিন্তু তারা কিন্তু বিনিয়োগ করে নাই, মানে তারা কোনো পারচেস করে নাই, উইদাউট পারচেসে। সেইটা দিতে যে আমাদের 2004 সাল পর্যন্ত আমাদের ডিজাস্টার চলে আসছে, কারণ কমিশন হিট করছে উপরে, কিন্তু তারা কিন্তু পারচেস করে কোনো প্রোডাক্ট। নতুন যারা ওই যে এমনি সাহেব বললো ডি দিয়ে যারা আসছেন, তারাই কিন্তু বিনিয়োগ করেছেন, মানে পারচেস করেছেন। সেইটা করতে যে আমাদের কিন্তু কষ্ট হয়েছে, আমাদের দুইজনের বাড়ি আমরা যারা পরিচালক ছিলাম তৎকালীন কষ্ট হয়েছে এই প্রতিষ্ঠান রান করতে যায়। তারপরে আস্তে আস্তে হাঁটি পা করে আমরা কোম্পানি 12 সাল পর্যন্ত অনেক উপরে নিয়ে আসছি। তো আমাদের দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু আমরা কিন্তু প্রতিষ্ঠানের জন্য তর্ক বিতর্ক করি, আবার একমত হই। কিন্তু আমাদের মধ্যে অনেকে অনেক ধরনের চেষ্টা করছে, ফাটল ধরাইতে পারে না, পারবেও না আগামী দিনে ইনশাল্লাহ। এই যে আমি আর রফিকুল, আমাদের দুজনের মধ্যে কেন এত পাওয়ারফুল একতা কেন জানেন? আমরা কিন্তু MLM এর উপর অনেক ট্রেনিং করেছি। সেই ভার্জিনিয়াতে আমি এবং রফিকুল আমিনে দুইজনে বিশাল অডিটোরিয়ামে ইন্ডোনেশিয়ান প্রোগ্রামে ছিলাম। আমরা জানি এই সিস্টেম, মার্কেটিং সিস্টেম কিভাবে কাজ করে। তাই আমাদের মধ্যে
দৃঢ় সাহস ছিল, এই জন্য আমরা এখনো আছি, আগামী দিনও থাকবো ইনশাল্লাহ। দেখেন, মামলা নিয়ে কথা বলতে হবে, যেটা নিয়ে আমি এবং রফিকুল আমিনের আত্মসমর্পণ করেছি। আরেকজন লোক করেছিলেন, লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, আমাদের বাজে নাই। উনার প্রতি, উনি আজকে আমাদের থেকে বিদায় নিয়েছেন। উনি বলছেন আমরা মানুষের টাকা ফেরত দিয়ে যেন মরতে পারি, এইটাই সবসময় বলতেন। উনি আমাদের মধ্যে নেই, উনিও আত্মসমর্পণ করছেন। উনি ভয় পেয়েছেন, কিন্তু আমি এবং রফিকুল আমিন ভয় পাই নাই। আমরা বীর পুরুষের মতো আত্মসম্মান করেছি। এই কাজটা আমরা দুজনে করেছি, নার্ভাস হয় নাই। তবে 11 অক্টোবর আমরা সারেন্ডার করেছি, 17 অক্টোবর আমাদেরকে রিমান্ডে নিয়ে আসছেন। ওই দিন থেকে আমাদের উপরে টর্চার চালাচ্ছেন। তৎকালীন দুদকে যারা ছিলেন তারা করেছেন, সবাই না, হাতে গোনা কয়েকজন লোক করেছেন। তারপরে যথাসম্ভব 19 অক্টোবর আমাদের লোকেরা মাঠে নেমেছেন, সুন্দর ডিসিপ্লিন ভাবে তারা মানববন্ধন করেছেন। তারা কিন্তু রাস্তাঘাটে গাড়ি গুড়ি ভাঙচুর করে নাই, কারো গায়ে হাত দেন নাই। আমরা আমাদেরকে টিভিতে দেখাচ্ছে, আমরা সকালে যখন আসি দেখি রমনা পার্কে পিটাইয়া সব ঢোকাচ্ছে, লাঠি চার্জ করে সবাইকে ঢোকাচ্ছে রমনা পার্কে, মাতাব সেন্টার, আলিস টাওয়ারে সব পিটিয়ে লাঠি চার্জ করে তাদেরকে রক্তাক্ত করেছেন। আমরা দুইজন কিন্তু নীরবে কেঁদেছি, কিন্তু আমরা বলতে পারি নাই, কারণ আমরা ভীত হয় নাই দেখাচ্ছি, আমরা ভীত না, ভয় পাচ্ছি না, কিন্তু নীরবে কেঁদেছি তাদের রক্তাক্ত দেখে। আমরা তাদেরকে বলি নাই, বলবো না, তাদেরকে স্মরণ রেখেছি, তাদেরকে মূল্যায়ন করব। আর যে 6টা সংগঠন আমাদেরকে যে সহযোগিতা করেছে, কেন করেছে সেটা আপনারা জানেন। কুশিয়ার নামে একটা শব্দ আছে আমাদের, সেটা করা হয়েছে কোম্পানিকে রান করার জন্য। কোম্পানির প্রতিটা জিনিস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার কারণে সবকিছু বন্ধ হয়ে গেছে। বেনামে একটা চিঠির কারণে বাংলাদেশ ব্যাংকে একটা বেনামে একটা চিঠি দিয়েছিল, সেটার কারণে কিন্তু অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছে মামলার আগে। তখন এই প্রতিষ্ঠান চালাইতে হলে টাকা লাগে, টাকার দরকার ছিল, তখন কিন্তু আমাদের টাকা ছিল না, অনেকে অনেক সহযোগিতা করেছেন। তারপরে আমরা জেলে ঢুকার পরে তখন তারা আগে আসছেন 6টা সংগঠন, মামলা, অনেকগুলো মামলা চালাইতে হচ্ছে, কোম্পানির জায়গা বেহাত হয়ে যাচ্ছিলেন। তাছাড়া আমাদের দুইজনের মামলা, টোটাল মামলাগুলো কিন্তু তারাই চালিয়েছে, তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা। তবে তাদেরকে মূল্যায়ন অবশ্যই আমরা করবো, মূল্যায়ন করব। আজকে সেই জন্য কিন্তু আপনারাও কিন্তু তাদের সাথে মিলে আমাদেরকে হেল্প করেছেন, সবাই তাদের কথা বিশ্বাস করেছেন। আর যারা বিশ্বাস করেন নাই তারা কিন্তু দূরে ছিলেন, অনেকে উপরে লেভেলে ছিলেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করা হয় নাই। যদি তারা করতেন আমাদের লোকেরা এত সাফারার হতেন না। অনেক লোক নির্যাতিত হয়েছে, আজকে যারা নির্যাতিত হয়েছে কয়েকজন লোকের কথা শুনেছি, হাজার হাজার লোক নির্যাতিত হয়েছে। আমি একটা পেপারে দেখি, যাত্রাবাড়ি একটা মেয়ে আত্মহত্যা করেছে, আত্মহত্যা করে তাকে ফেলে দেওয়া হয়েছে। সেটাই এখানে মাসুদ আছে, মাসুদ পারভেজ হাসান, ওরাই ডাউন লাইন মেরে ফেলা হয়েছে। তো এইরকম অগণিত ঘটনা ঘটেছে, আমরা তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং তাদের পরিবারকে আমরা মূল্যায়ন করবো ইনশাল্লাহ, খুঁজে খুঁজে বের করে মূল্যায়ন করবো, আমি এবং রফিকুল আমিন দুইজনই করব। কারণ প্রতিষ্ঠান থেকে আমরা তাদেরকে করব, আমার পকেট থেকে যাবে না। রফিকুল আমিন প্রতিষ্ঠান কার জন্য হয়েছে? তাদের জন্য প্রতিষ্ঠান হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। অনেকে এখন দেখেন না, মাসির দরদ বেড়ে গেছে বেশি, আমি এবং রফিকুল আমিন কিছু নয়। আর যে লোক 2 লাখ লোক আমরা বীর পুরুষের মতো সারেন্ডার করেছি, তাইলে আমাদের কেন অত্যাচার করবে, টর্চার করবে? আমরা তো, আমাদেরকে তো অ্যারেস্ট করা হয় নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষকে অ্যারেস্ট করা হয়, আমাদের দুইজন কিন্তু অ্যারেস্ট করেন, আমরা নিজেরা আত্মসমর্পণ করেছি। আমাদেরকে সেই মূল্যায়ন করার দরকার ছিল দেশ সরকার, তৎকালীন স্বৈরাচারী সরকার। টিভিতে দেখতাম নেত্রী বলতেন তৎকালীন, আমার বাবা জেল খেটেছে, আমার ভাই যায় বলতেছে তোমার বাবার সাথে একটু দেখা করতে চাই, ছোট ভাই। তাইলে আমার এবং রফিকুল আমিনের সন্তানের বয়স কত ছিল? উনার বাবা তো এক লাগারে 12 বছর জেল খাটেন নাই, আমরা 12 বছর 3 মাস জেল ছিলাম। আমার সন্তানের বয়স ছিল, আমার ছেলে এখানে আছেন, পরিচয় করে দিব, তার বয়স ছিল 8 বছর। সর্বশেষ ছেলেটার বয়স ছিল আমি যখন সান্ডা করি 3 মাস। 12 বছর
3 মাস জেলে ছিলাম, তারা তো বাবাকে কাছে পায় নাই, এবং রফিকুল আমিন সাহেবের 2 মেয়ে তো কাছে পায় নাই। তাছাড়া যে ধরনের টর্চার করেছে, বাসাতে যে ধরনের হামলা দিয়েছে, তো এরকম তো আর কারো করে নাই। তো আমাদের দুইজনের প্রতি যা হয়েছে অমানবিক, সেটা আমাদের অন্তর থেকে আপনার মাফ করবো না যারা করেছেন। এই জন্য আল্লাহ তো তাদের বিচার করেছেন। তো আমি এবং রফিকুল আমিন আপনাদের সাথে কমিটমেন্ট করতে চাই, যত জীবন বেঁচে থাকি আপনাদের স্বার্থে যেন বেঁচে থাকতে পারি, আমাদের স্বার্থে নয়। আমাদের যে স্বপ্নগুলো নিয়ে বাংলাদেশে আসছি, এই দেশে বেকার মুক্ত করব, যেই সরকার আসুক না কেন তাদের সহযোগিতা আমরা সাপোর্ট দেব। দেশ ডেভেলপ করতে বিজনেসম্যানরা কিন্তু সাপোর্ট দেয়, যারা আমেরিকা চালাচ্ছে বিজনেসম্যানরাই চালাচ্ছে কিন্তু, তাই না? বিশেষ করে ইহুদিরাই কিন্তু সাপোর্ট দিচ্ছেন, বিজনেসম্যান, বড় বড় বিজনেস ইহুদিরা, তারা সাপোর্ট দিয়ে, তারা যেভাবে বলে সরকার শুনতে বাধ্য। আর আমরা চাচ্ছি আমরা সকলে মিলে সাপোর্ট দেবো, যে সরকারে আসুক না কেন তাদের সাথে হাত মিলিয়ে, আমরা কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি দেশকে ডেভেলপ করার জন্য, বেকারত্ব দূর করা এই দেশকে। বেকার থাকলে কিন্তু অপকর্ম হবে, ক্রাইম হবে, অন্যায় অপরাধ বেড়ে যায়। আমরা ব্যস্ত ছিলাম, দেখেন আমরা এতটা অর্গানাইজ। দেশিনী পরিবার, আমি বলি তো, দেশিনী পরিবার বিগত দিনে 2012 সাল পর্যন্ত পঙ্গপালের মতো আমরা কাজ করেছি, যেদিকে গেছি ডিসিপ্লিন, এতটা কাজ করে গেছি, কিন্তু কোনো ঝামেলা করি নাই, মারামারি কাটাকাটি কোনোটাই করেন দেশিনী পরিবার। তাই বিগত সরকারে আমাদেরকে ভয় পাইছে, বলছে আপনারা নাকি এত ডিসিপ্লিনে, এত অর্গানাইজ। তা আমরা কিন্তু আমাদেরকে পাহারা দিচ্ছি, কিন্তু আমাদেরকে কারো পাহারা দিতে দরকার হয় না। যেমন ওই দিন প্রোগ্রামের জন্য এখানে হল রুমে আমি কমিটমেন্ট করেছিলাম, আমাদের লোকেরা যত অর্গানাইজ, কোনো ঝামেলা হবে না, এখানে কোনো এত সিকিউরিটি দরকার নেই। তারপর আবার আপনারা কোনো সিকিউরিটি দরকার আছে? এত সিকিউরিটি দরকার নেই। আমরা ট্রেনিং করেছি, শিখেছি, এই জন্য আমরা ডিসিপ্লিন। এত কিছু হয়েছে কিন্তু আমরা প্রতিবাদ করি নাই। প্রতিবাদ করলে কিন্তু অনেক কিছু আমরা প্রতিবাদ করি নাই। যেমন আমাকে রফিকুল আমিনকে বলেছেন, যখন আপনারা মানববন্ধন করেছেন, তাদেরকে বলেন বাসা চলে যেতে। আমাকে ওনাকে ভয় দেখাচ্ছেন, তো রিমান্ডে আমরা টিভিতে দেখতেছি আপনাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে উঠতে বলেন, নাহলে আপনাদের উপরে অত্যাচার হবে। আমরা কিন্তু মেসেজ দিয়েছি, দেখেন দেশের জন্য কোনো ক্ষতি না হয়, আপনারা বাসায় ফিরেন। নেত্রী কমিটমেন্ট করেছে, কমিটমেন্টটা ছিল বুয়া আপনাদের সাথে বসবো, কিন্তু বসে নাই। যদি আজকে ওই দিন বসতেন তাইলে এত লাঞ্ছিত আপনারা হতেন না। আজকের দিনে আমরা কেন এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমি এবং রফিকুল আমিন, এত বছর পরে বের হয়ে আমরা কেন প্রতিষ্ঠানের দায়িত্ব পাচ্ছি না? যদি দায়িত্ব পেতাম, আজকে হয়ে গেছে প্রায় 1 বছরের উপরে। 15 তারিখ কিন্তু 1 বছর কমপ্লিট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দায়িত্ব পাচ্ছি না। দায়িত্ব না পাইলে তো আমরা দেশিনী চালু করতে পারছি না। আমার জায়গা আমি বসতে পারছি না, এমডি সাহেবের জায়গায় এমডি সাহেব বসতে পারছে না, কিভাবে প্রতিষ্ঠান চালু করি? আপনারা অনেকে বলছে বাইরে থেকে আমরা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি না। আমার জায়গা আপনি বসে একটু ভাবেন, আপনাকে সুযোগ না দিলে আপনি সেই কাজটা করতে পারবেন? কখনো পারবেন না। তাই আপনার উদ্দেশ্যে একটাই বলবো, আমরা দুইজন যে স্বপ্ন নিয়ে আসছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা করণীয় আমরা করব, আপনাদের সহযোগিতা লাগবে। সবাইকে নিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে দাঁড়া করাবো, এককভাবে না। আমি আসছিলাম কিন্তু রফিকুল আমিনের সাথে, এখনো ওনার মনে পড়বে, ওনার সাথে কথা ছিল বাংলাদেশের জন্য আমি আসি 99 সালে, 2 সপ্তাহ থেকে সেট আপ করে দিয়ে চলে যাবে, মধ্যে মধ্যে আসা যাওয়া করো, উনি বাংলাদেশে রান করবে, ফ্যামিলি নিয়ে থাকবেন বাংলাদেশে, আমি কেন আর আসা যাওয়া করবো? সে যাওয়া যেতে হয়েছে কতদিন পরে জানেন? 1 যুগ পরে আমার যেতে হয়েছে। তখন আমি 99 সালে আসছি, সে যাওয়া গেছি 2011 সালের সেপ্টেম্বর মাসে। আমি কানাডা গিয়েছিলাম 2 সপ্তাহের জন্য, তারাই কিন্তু আমার যাওয়া হয়নি কানাডাতে। যখন এই উদ্যোগ নিয়েছি, তখন এমডি সাহেব বলছে, চেয়ারম্যান সাহেব আপনি যায় না, গেলে মানুষের ভয় পায়, মনে করে পালিয়ে চলে যাচ্ছে। অনেক ডিরেক্টরও বলছেন, আমি মেনে নিছি। এমডি সাহেব কয়েকবার আসা যাওয়া করছিলেন তখন, কিন্তু আমি যাইনি। তো এখনো বলতে চাই আপনাদেরকে, আমাদের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য আপনাদের মতো ডাইনামিক লিডার, সাহসী লিডার দরকার। আপনি সকলে এখানে যারা আছে সবাই লিডার আমার চোখে। আজকের এই যে আমাদের দুইজন ক্ষুদ্র মানুষকে আপনার সম্বর্ধিত করেছেন,
ধন্যবাদ জানছি ছয়টা সংগঠনকে। আপনাদের অনেক পরিশ্রম ত্যাগ তেদিক ছিল, কারণ আপনার বাইরে ছিলেন, আমি আর রফিকুল আমি ভিতরে ছিলাম। তার মধ্যে আরো কিছু লোক আমাদের জন্য কাজ করেছে। আমি এবং রফিকুল আমি জেলখানা যেন ভালো থাকি প্রথম দিক থেকে শুরু করছেন। আমাকে ফাঁসি সেল আমাদের দুজনকে প্রথম রাখছেন, উনি বলছেন। তো দুইটা লোক আমাদেরকে বেশি সাপোর্ট দিয়েছেন তৎকালীন, প্রথম দিক থেকে ধরে একদম লাস্ট পর্যন্ত। যেটা করেছেন বৈশাখী টিভিতে জিএম রব সাহেব করেছেন, এবং তার সাথে ছিলেন সবুজ নামে ম্যানেজার ছিলেন, সেও করেছেন। তো এইরকম 6টা সংগঠনও করেছেন, তারাও করেছেন আমাদেরকে সাপোর্ট দিয়ে ভালো রাখার জন্য, যেভাবে ভালো থাকতে পারি। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, আমরা দুইজনই চিরকৃতজ্ঞ তাদের প্রতি। তো আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাদের দুইজনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, আপনাদের স্বপ্নটা আমাদের স্বপ্নটা বাস্তবায়ন একসাথে করতে পারি। আজকের বেশি বলবো না, যেহেতু সময়টা সংক্ষিপ্ত এমন হয়ে গেছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে। তারপরে একবারে আমরা শেষ করবো, আর একটা প্রোগ্রাম পরে মনে আরেকটা প্রোগ্রাম আছেন যেহেতু। তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমি রফিকুল আমিন, যে মাল্টিপারপাসের কথা একটু বলতে হয়। মাল্টিপারপাসটা কেন তাড়াতাড়ি করা হলো? মাল্টিপারপাসের মাধ্যমে যেন তাড়াতাড়ি আমরা, যেহেতু মাল্টিপারপাসের মামলা এখনো রয়েছে, অনেকে মাল্টিপারপাসে বিনিয়োগ করেছেন, সেই টাকাগুলো কিন্তু যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট ফ্রিজটা খুলে না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা পেমেন্টটা দিতে পারছি না। তার জন্য মাল্টিপারপাস আমরা চালু করেছি, অন্য ব্যবসা যে আসবে সেটার মাধ্যমে যেন আমরা পারি। যেমন টি প্লান্টেশনের যে গাছগুলো কেটে ফেলছে, তৎকালীন ছাত্রলীগ বলতে যতগুলো সংগঠন আছে তারাই কাটছে। বৈশাখীতে অনেকগুলো নিউজ করেছে, কর্ণপাত করেন তৎকালীন সরকার। আরে ভাই, আপনারা 32,000 গাছ পেয়েছেন, সেই 32,000 গাছ বুঝাইতেন আমাদেরকে। এখন 32,000 কেন, 32,000-এর জায়গা 100 গাছ খুঁজে পাবো কিনা সেটা জানি না, পুরনো গাছ। এখন যেগুলো উঠছে, কুশি দিয়ে যে গাছগুলো উঠছে, সেই গাছগুলো আছে জঙ্গলের মতো হয়ে আছে। ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা আমাদের সাথে করেছে, যেন মানুষে আমাদেরকে প্রতারক বলে আমাদের গায়ে আঘাত করে, সেই জন্য তারা এগুলি করেছেন। তো আপনাদের যে ভালোবাসা ছিল আমাদের প্রতি, এই জন্য আপনারা এই কাজগুলো তাদের করার কারণে আপনারা কোনো কর্ণপাত করেন নাই, প্রতিবাদও করেন নাই তাদের পক্ষ হইয়া। তারা চাইছিল আপনাদেরকে খেপাই দিয়ে আমাদেরকে অপমানিত লাঞ্ছিত করবে, তারা পারেনি, বহু চেষ্টা করেছে। রিমান্ডে থাকাকালীন কিন্তু আমরা দুইজনেই কিন্তু এত সাহসের সাথে রিমান্ডগুলো পাস করেছি, কল্পনা করতে পারবে না। কিন্তু মানুষের কাছে বলেছে আপনারা কি নতুন ইনফরমেশন দিয়েছি, পেপার পত্রিকা লিখছে। রফিকুল আমিন সাহেব তো বলছে, দেখেন আপনারা কি লিখতেছে, আমরা নতুন কি ইনফরমেশন দিচ্ছি। আমরা তো আপনাদের সাথে গল্প করতেছি, আমরা তো চুল পরিমাণ অপরাধ করি নাই, তাইলে আমাদের উপরে কেন এইরকম লেখালেখি হচ্ছে? বলছে বাইরের কিছু লিখতেছে, তো আমাদের হাত নাই। এটা কথা হলো? ওনাদের হাত নাই, কিন্তু লিখতেছে কিন্তু উল্টাপাল্টা আমাদেরকে নিয়ে। আর কিছু লোক এই দেশের, তারা এটাকে বিশ্বাস করেছে, হ্যাঁ তারা প্রতারণা করেছে, টাকা পাচার করেছে। তাহলে যদি টাকা পাচার করতাম, এখান থেকে চার্জশিটে লেখছে কি দেখেন, হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর এক প্রতিষ্ঠান টাকা আরেক প্রতিষ্ঠান কিনাই মানি লন্ডারি। তাইলে বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানিগুলো কি করেছে? একটা প্রতিষ্ঠান থেকে শুরু করেছে, তারপর অনেকগুলো প্রতিষ্ঠান করেছে। এগুলি সে মিথ্যা অপবাদ দিয়ে আটকায় রাখা, বিনা বিচারে 12 বছর কেন রাখবে আমাদেরকে? 12 বছর 3 মাস 5 দিন আমাদেরকে খাটিয়েছেন। এটা কি মানুষের কাজ? এটা করেছেন আমাদের উপরে। তো আল্লাহ তাদের বিচার আরো করবে, এই বিচার শেষ হয় না, আরো বিচার করবে। তাই আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আমার 2 ছেলেরা আপনাদের সামনে হাজির করাচ্ছি, বাসেদুল হোসেন এবং মাহিদুল হোসেন। 2 জন আসো, কারণ তারা মায়া কান্না কাঁদছে টিভিতে বসে। তাদের বাবা জেলে ছিল, আর এদের বাবা যখন জেলে ছিল তাদের পাশে তো সরকার দাঁড়া নেই, তখন তো দাঁড়ায় নাই তারা, আপনারা ছাড়া কেউ তো দাঁড়ায় নাই। আগামী দিনে আমরা যদি চলেও যাই, আমাদের ছেলেরা মেয়েরা দাঁড়াই আপনাদের সাথে একসাথে কাজ করবে, এই প্রতিজ্ঞা নিয়ে আমি এখানে আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু করতালি দেই নাই, জোরদার করতালি হবে।
আমরা চমৎকার বক্তব্য শুনলাম, আমরা স্যারের কাছ থেকে দিক নির্দেশনা পেয়েছি। আমরা আমাদের সেই মহেন্দ্রক্ষণে চলে এসেছি। ঐতিহাসিক কারামুক্তি সংবর্ধনা সেই পর্বে আমরা প্রবেশ করব, তবে তার আগে আমি অডিয়েন্সের কাছ থেকে একটু সহযোগিতা চাইবো। আমরা দেখছি একটু এলোমেলো